হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে মুভিটি নিয়ে কথা বলবো সেটি একটি ভারতীয় মুভি। এটি মূলত একটি ওপেন অ্যান্ড শাট কেসের ইনভেস্টিগেশন করতে এসে পরবর্তীতে সেই কেসের মোড় কোন দিকে ঘুরলো সেই বিষয়ে একটি সাসপেন্স মুভি। আশা করি এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তর শেষ পর্যন্ত পৌঁছাতে আমরা পেয়ে যাব। তবে আসুন শুরু করি। প্রথম দৃশ্যেই দেখা যায় মরুভূমির পথের কোল ঘেঁষে একটি গাড়ি এসে থামে। সেখান থেকে তিনজন সেনাবাহিনীর সদস্য নাম। তারা পা টিপে টিপে একটি ঘরের দিকে আগায়। সেখানে গোলাগুলি হয়। কিছুক্ষণ পরেই দেখা যায় সেখান থেকে দুজন ব্যক্তি দৌড়ে বের হয় এবং তাদের পেছনে দৌড়তে থাকে সেই সেনা সদস্যরা। এরপর গোলাগুলি হয়। দৃশ্য পরিবর্তনে দেখা যায় একজন সেনাবাহিনীর কর্মকর্তা তার অফিসের পাশ দিয়ে যাচ্ছিল। তৎক্ষণাৎ করতালির আওয়াজ শুনতে পেয়ে তিনি থেমে যান। কৌতূহল হয়ে তিনি সেই ঘরে প্রবেশ করলে দেখেন বাকি তরুণ সদস্যরা ভারতীয় দলের ক্রিকেট খেলা দেখছে। কিন্তু সেনা কর্মকর্তাকে দেখে বাকি যুবকেরা তৎক্ষণাৎ ভীত হয়ে ওঠেন এবং দাঁড়িয়ে তাকে সেলুট করেন। সেনা কর্মকর্তা তাদেরকে প্রশ্ন করেন স্কোর কি। তাদের মধ্যে থেকে একজন যুবক বলে ভারতীয় দলের স্কোর এত সংখ্যক। তিনি বলেন না সেটা না, তোমাদের স্কোর কি, তোমরা কতগুলো গুলি খেয়েছো, কতগুলি গুলি মেরেছো, কতগুলো আঘাত পেয়েছো। যে দেশের সদস্যদের বা যে দেশের মানুষদের আইডল কোনো আর্মি সদস্য নয়, বরং সে দেশের ক্রিকেটার বা ফিল্ম স্টার হবে, সে দেশের মানুষ তো জিরোতেই আউট হবে। দেশের জন্য আসল লড়াই আমরা মূলত দেশের সীমানায় লড়ে থাকি, নাকি এই 22 গজের একটা মাত্র পিচে। তিনি বলেন 5 মিনিটের মধ্যে একটি মিটিং আছে, সেখানে উপস্থিত হও। দৃশ্য পরিবর্তনে দেখা যায় সেনাবাহিনীর সেই অফিসের বাইরে কিছু সংখ্যক সাধারণ মানুষ আন্দোলন করছেন। তাদের আন্দোলনের কারণ কি বলছি একটু পরেই বলছি। দেখা যাচ্ছে সেই সেনা কর্মকর্তা একজন ব্যক্তিকে নিয়ে কিছু কথা বলছেন। কে উনি? তিনি একজন সেনা সদস্য, তার নাম মেজর অজয়। তিনি কেমন ছিলেন, তার গুণাগুণ, তার কাজ সবকিছু নিয়ে তিনি কথা বলছিলেন। দৃশ্য পরিবর্তনে দেখা যায় সে আন্দোলনের মধ্যে থেকে একজন মধ্যবয়সী নারী কিছু মেডেল এবং কাগজপত্র সেনা সদস্যের দিকে ছুঁড়ে মারে। তিনি সাথে এটিও বলেন এই জিনিসগুলো আমার 2 সন্তান অর্জন করেছে, তারা কোনো টেররিস্ট নয়। এরই মাঝে দেখা যায় সেই মিটিং এর মধ্যেই এক সেনা সদস্য এসে সেই সেনা কর্মকর্তার কানে কিছু একটা বলে। সে তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান হয়। দরজায় এসে দাঁড়ালে দেখে সেই নারী তার শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। দৃশ্য পরিবর্তনে দেখা যায় যে সেই সেনা কর্মকর্তাকে তার উপদস্থ কর্মকর্তা ডেকে পাঠান। তিনি বলেন এই কেসে তৎক্ষণাৎ ইনভেস্টিগেশন করো এবং এটা শেষ করো। তখনই সেনা কর্মকর্তা বলে জি, আমার কাছে এই কেস ইনভেস্টিগেশন করার জন্য একজন ভালো মানুষ আছে। তিনি হলেন মেজর মনিকা মেহরা। এরপরই আমরা দেখতে পাই একজন মেয়ে পার্টি করছে। তিনি মূলত মেজর মনিকা মেহরা। দৃশ্য পরিবর্তনে আমরা দেখতে পাই মেজর মেহরা সেনা ক্যাম্পে এসে সেনা অফিসারের সাথে দেখা করে। সেখানে তিনি একজন হাওয়ালদারের সাথে তার পরিচয় করায় দেয়। সেই হাওয়ালদারই মূলত মনিকার দেখাশোনা করবে যতদিন সে এই কেসের ইনভেস্টিগেশন করবে। সেনা কর্মকর্তা তাকে তার অফিসে নিয়ে আসে এবং তার হাতে একটি ফাইল দিতে দিতে বলে মনিকা, তুমি এই কেসটা তোমার ব্রেন দিয়ে সলভ করার চেষ্টা করবে, মন দিয়ে নয়। ফাইলটি খোলা মাত্রই মেজর মনিকা অবাক হয়ে ওঠে। সে সেনা কর্মকর্তা দিয়ে তাকিয়ে বলে অজয়। সে সেনা কর্মকর্তা বলে জি। সেই মেজর অজয় তিনি মূলত ছিল সেই সেনা কর্মকর্তার মেয়ে গায়ত্রীর হবু স্বামী এবং তার হবু জামাই। আর সেই গায়ত্রী কিন্তু মনিকার বেস্ট ফ্রেন্ড। এই জন্যই হয়তো মনিকা সেই ফাইলটি দেখে এবং অজয়ের মৃত্যুর সংবাদ শুনে খুব অবাক হয়। সেই সাথে সে জিজ্ঞেস করে গায়ত্রী কেমন আছে, কোথায় আছে। সে বিষয়েও সেনা কর্মকর্তা বলে যে সে এখন উদয়পুরে আছে এবং সে এই সিচুয়েশনে যেভাবে থাকা উচিত সেভাবেই আছে। এরই মাঝে সেনা কর্মকর্তা বলে যে দেখো, দুনিয়ার জন্য সে সাধারণ একজন সৈনিক ছিল, কিন্তু আমার জন্য সে ছিল আমার মেয়ের হবু স্বামী, আমার হবু জামাই। তো তুমি প্লিজ এই কেসটা একটু সেন্সিটিভলি হ্যান্ডেল করবা। মেজর মনিকা বলে আমি অবশ্যই চেষ্টা করব, আমি ওয়াদা করছি। এরই মাঝে সেই কর্মকর্তার রুমে একজন প্রবেশ করেন। তিনি একজন কর্নেল। সে কর্নেলের সাথে মেজর মনিকার পরিচয় করিয়ে দেন সেনা কর্মকর্তা। তিনি বলেন ইনি হলেন মেজর সেতুপতি, ইনি তোমাকে এই কেস সম্পর্কে সবকিছু ব্রিফ করবেন।
কর্নেল সেতুপতি আসিফ এবং খালিদের ছবি দেখিয়ে মেজর মনিকাকে বলেন, এরা মূলত টেররিস্ট। এরা বন্দুক, গোলাবারুদ এবং ভারতীয় বিভিন্ন রকম তথ্য দেশের বাইরে পাচার করত। কিছু টেররিস্ট কার্যক্রমের এদের নাম উঠে আসলে সেনাবাহিনীর লোকেরা তাদের পিছু নেয় এবং এদেরই সাথে এক গোলাগুলিতে আমরা মেজর অজয়কে হারিয়ে ফেলি। এটা তো মূলত একটি ওপেন এন্ড শাট কেস, কিন্তু এদের মা নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এই জন্যই এগেসের ইনভেস্টিগেশন করতে হচ্ছে, সেজন্যই তোমাকে ডাকা। মেজর মনিকা সবকিছু শুনে বলে, মেজর অজয়ের সাথে যে দুজন মেজর ছিল, আমি তাদের সাথে দেখা করতে চাই। ওনারা কোথায়? কর্নেল সেতুপতি বলে, তারা আপনার অপেক্ষা করছে, আপনি সেখানেই যান। এরপরে দেখা যায় মেজর মনিকা একটি ইন্টারোগেশন রুমে প্রবেশ করে। সেখানে আগে থেকে উপস্থিত ছিল মেজর শক্তি এবং মেজর গৌরব। মেজর মনিকা তার পরিচয় জানিয়ে তাদের প্রশ্ন করে, কর্নেল সেতুপতি আমাকে এই বিষয়ে সবকিছুই ব্রিফ করেছে, কিন্তু আমি আপনাদের পক্ষের কাহিনী শুনতে চাই। মেজর শক্তি বলা শুরু করে যে সেই রাতটি আমাদের জন্য অনেক কষ্টের ছিল। সেই সন্ধ্যায় মেজর অজয় আমাদেরকে একটি মেসেজ করে, বলে যে আমি তোমাদের একটি লোকেশন পাঠাচ্ছি, সেখানে কিছু টেররিস্ট অ্যাক্টিভিটি টিপ পাওয়া গিয়েছে, সেখানে এখনই আমাদেরকে যেতে হবে। মেজর শক্তি বলে, যেহেতু এটা অজয় ছিল তাই আমরা আর কোনো ডাবল চেক করিনি, আমরা তার পাঠানো লোকেশনেই পৌঁছাই। সে লোকেশনে পৌঁছানো মাত্রই মেজর অজয় গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়ে। এরপর আমরা একটি বাসায় প্রবেশ করি, সেখানে একটু গোলাগুলি হয়। এরপরে সেই টেররিস্টরা পালাতে শুরু করলে আমরা তাদেরকে ফায়ারিং করি। সেখানেই ফায়ারিং এর মধ্যে আমরা মেজর অজয়কেও হারিয়ে ফেলি। এরপরেই দেখা যায় তারা সকলে একটি পার্টিতে অবস্থান করছে, তাদের মধ্যে বিভিন্ন রকম কথোপকথন হচ্ছে, হাসাহাসি হচ্ছে। অন্যদিকে দেখা যায় যে একজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল স্টার্ট দিচ্ছে, মূলত সে হয়তো কোথাও যাবে, কিন্তু কে উনি, কি জন্য তার এই আচরণ। এরপরে আবার দেখা যাচ্ছে মেজর শক্তি কিছু একজন বলছে, মেজর শক্তির কথায় ভুল ধরে তার ওয়াইফ তাকে কিছু মনীয় করে দিচ্ছেন। এখানে মেজর মনিকা বলে, মাস্ট সে, বলা যায় যে আপনি মেজর শক্তি এবং গৌরবকে খুব ভালো মতো চেনে। মেজর শক্তির ওয়াইফ বলে, যে অবশ্যই, তাদের বিষয়ে যে কোনো কিছু জানতে হলে আমার কাছে আসবেন, আমি আপনাকে সব বলবো। এরপরে মেজর মনিকা বলে যে আমাকে এখন বের হতে হবে। সে সেই পার্টি থেকে বের হওয়া মাত্রই সে মোটরসাইকেলকে এখানে দেখা যায়। সে মোটরসাইকেল চালিত ব্যক্তি তার দিকে একটি খাম ছুঁড়ে মারে। মেজর মনিকা সেই খাম খুলে একটি ছবি পায়, সেখানে দেখা যায় মেজর শক্তি এবং সেই আসিফ নামের টেররিস্টের একটা ছবি। পরদিন সকালেই দেখা যায় মেজর মনিকা সেই সেনা কর্মকর্তার কাছে যায় অনুমতি চাইতে। কিসের অনুমতি? সেটা ছিল মূলত এই কেস বিষয়ে মেজর মনিকা পুনরায় মেজর গৌরব এবং মেজর শক্তির সাথে কথা বলতে চায়। এরপরে দেখা যায় মেজর মনিকা মেজর শক্তির সাথে কিছু বিষয়ে কথা বলছে। মেজর মনিকা মেজর শক্তিকে প্রশ্ন করে যে তুমি কি কখনো সেই টেররিস্টের কারোর সাথে দেখা করেছিলে? এটি বলতে বলতে সে তার পকেট থেকে সেই ছবিটি বের করতে শুরু করে। তখনই মেজর শক্তি বলে, জি, আমি একবার তাদের সাথে দেখা করেছিলাম। তাদেরকে শুধু দূর থেকে ইনভেস্টিগেশন করলে চলবে না, তাদের মতো হয়ে তাদের মধ্যে ঘোরাফেরা করলে আসলে বোঝা যাবে যে তাদের মধ্যে কানেকশন কি, তাদের লিঙ্ক আপ কেমন, তাদের সবকিছু। তাই আমি একদিন তাদেরই মতো পোশাক পরে তাদের দলে মিশার চেষ্টা করেছিলাম। এরপরেই দেখা যায় যে ঠিকই মেজর শক্তি তাদেরই মতো একজন হয়ে তাদের সাথে দেখা করতে গিয়েছিল। তাদেরকে কিছু পরিমাণ টাকা দিয়েছিল, কিছু গোলা বারুদ, অস্ত্রশস্ত্রের অর্ডারও করেছিল। এই উদ্দেশ্যেই মূলত তাদের একবার দেখা হয়েছিল। এরপরেই মেজর মনিকা মেজর শক্তির সাথে হ্যান্ডশেক করে সেখান থেকে চলে যায়। এরপরেই দৃশ্যে দেখা যায় মেজর মনিকা একটি বাজারে এসে থামে। সেখানে তিনি একজন ছবিকে খুঁজতে শুরু করে, কিন্তু সেই ছবি দেখা মাত্রই সে আশপাশের লোকজনের মুখ অন্ধকার হয়ে যায়। তারা তাকে চেনার পরও তাকে না চেনার ভান করে। এরই মাঝে বোরখা পরা একটি মেয়ে তার সাথে খুবই হাতাহাতি করে যে আপা চুড়ি নেন, চুড়ি নেন, এটা খুব সুন্দর লাগবে, এই জিনিসটা খুব ভালো লাগবে। কিন্তু তার কথা অবহেলা করে মনিকা সেখান থেকে চলে যান। মনিকা একটি গলিতে ঢুকলেই সেখানে তাকে কিছু মানুষ ঘেরাও করে। তারা বলে যে তোমরা সেনাবাহিনী তাই না, তোমাদের জন্য আমার বন্ধু আজ নেই, তোমাদের জন্যই আমার বন্ধুর মা নিজের শরীরে পেট্রোল ঢেলে নিজের শরীর নিজে জ্বালিয়ে ফেলতে চেয়েছিল।
তোমাদের জন্যই সবকিছু, তো আসলে তোমাদের উপর আমাদের ভরসা করাই উচিত হয়নি। এসব বলতে বলতে মনিকার সাথে একজনের হাতাপাই শুরু হয়ে যায়। তারা এই মনিকাকে ছুরি মারবে এমন তো অবস্থায় বাজারের মধ্যে একটি বোম ব্লাস্ট হয়। সেখান থেকে মনিকা দৌড়ে পালায়। দৌড়ে পালাতে পালাতেই দেখা যায় গলির বিপরীত সাইড থেকে সেই বোরখা পরিহিত মেয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। মেজর মনিকা দৌড়াতে দৌড়াতে তার সাথে একটি বাচ্চা ধাক্কা খায়। সেই বাচ্চা তার হাতে একটা চিঠি দিয়ে চলে যায়। মেজর মনিকা তাকে জিজ্ঞাসা করে, এটা কি, এটা কি, এটা তোমাকে কে দিয়েছে? সেখানে কিছু লেখা ছিল। মনিকা সেই চিঠিটি পড়ে এবং সেখানে বলে যে আপনি যে মানুষটিকে খুঁজছেন তাকে একটি জায়গায় এবং এই সময়ে পাওয়া যাবে। দৃশ্য পরিবর্তনে দেখা যায় মেজর মনিকা গাড়ি নিয়ে সে বাজারে উপস্থিত হয়। সেখানে সেই লোককে দেখা মাত্রই সে লোক বুঝতে পারে যে সেই মেয়ে বা মহিলা তাকেই খুঁজছে। এমন তো অবস্থায় সেই লোক দৌড়াতে শুরু করলে মেজর মনিকা তাকে ধরার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে ধরেও ফেলে। এরপরে তাকে ছবি দেখিয়ে একজনের কথা জানতে চায়। মেজর মনিকা সেই লোকটিকে ধরে ফেলে তাকে তার ফোনে একটি ছবি দেখিয়ে বলে, তুমি সেখানে সেদিন কি করছিলে? লোকটি বলে, আরে বাহ, আপনি আমার ছবি আপনার ফোনে নিয়ে ঘোরেন? মেজর মনিকা বলে, ফালতু কথা বলো না, বলো তুমি সেদিন এখানে কি করছিলে? লোকটি বলে, সেনাবাহিনী অনেকজন গুপ্তচর এ শহরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আসিফও তাদের মধ্যে একজন। সেদিন সেই সেনাবাহিনী কর্মকর্তা এসেছিল আসিফের থেকে কিছু তথ্য নিতে। দৃশ্য পরিবর্তনে দেখা যায় আসিফ এবং সেই সেনা কর্মকর্তার মেজর শক্তির কথোপকথন। মেজর শক্তি তাকে জিজ্ঞেস করে, এখানে আশপাশে নাকি কি কার্যকলাপ হচ্ছে, তুমি কি এ বিষয়ে কিছু জানো? আসিফ বলে যে, না হুকুম, আমি তেমন কিছু জানি না, তবে এটা শুনেছি যে কয়েকদিনের মধ্যে বর্ডারে কিছু একটা ঝামেলা হবে। এরপরেই সেই মেজর শক্তি সেখান থেকে চলে যায়। এদিকে সেই অজ্ঞাত ব্যক্তি মেজর মনিকাকে বলে যে আসিফ একজন দরিদ্র মানুষ ছিল। মেজর মনিকা বলে, তাহলে আসিফ কোনো টেররিস্ট ছিল না? বলে যে না, ও একজন সাধারণ নাগরিকই ছিল। এই শহরের যত রকমের সুবিধা অসুবিধাতেই তারা দুই ভাই ঝাঁপিয়ে পড়তো, কিন্তু তাদের একটি ভুল ছিল যে তারা সেনাবাহিনীর লোকেদেরকে বিশ্বাস করেছিল। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। এরপরে দেখা যায় মেজর মনিকা একটি ক্লাবে ঢোকে। সেখানে সে মেজর শক্তিকে বলে, তুমি আমাকে মিথ্যা বলেছো? তুমি আমাকে কেন মিথ্যা বলছো? তুমি আমার থেকে কি লুকাতে চাচ্ছ? তুমি যাই লুকাতে চাচ্ছ না কেন তা সত্যি সত্যি আমাকে বলো। মেজর শক্তি বলে, হ্যাঁ অবশ্যই তোমাকে বলবো, কিন্তু এরপর থেকে আমাদের মধ্যে যা কিছু কথা হবে তাতে আমার উকিল উপস্থিত থাকবে। এতে মনিকা বেশ অবাক হয়। পরে দেখা যায় মনিকার এক্স বয়ফ্রেন্ডই মূলত মেজর শক্তি এবং মেজর গৌরবের পক্ষের উকিল। এরপরেই তারা একটি ইন্টারোগেশন রুমে অবস্থান করতে দেখা যায়। সেখানে সে উকিল মনিকাকে বলে, তুমি যাত্রার কথা শুনে এদের উপর সন্দেহ করছো? মেজর মনিকা বলে যে না, আমি কারোর উপর সন্দেহ করছি না, কিংবা কারো কথায় এসে অন্য কারোর উপর কোনো দোষ দিচ্ছি না, আমি শুধু আমার কাজ করছি। এর মাঝেই মেজর শক্তি তার যা কিছু বলার সে সবকিছুই বলে। এরপরই দেখা যায় যে মেজর মনিকা সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তনে দেখা যায় মেজর মনিকা বোরখা পরে সে উকিলকে নিয়ে এক মাজারে যায়। সেখানে সেখানকার মৌলানার সাথে তারা কথা বলতে চায়। মৌলানা বলে যে আপনারা তো আগেই সেই বাচ্চাদের জান নিয়ে নিয়েছেন, এখন সে বিষয়ে কথা বলার না আমার কাছে সময় আছে, না আমার ধৈর্য আছে। সে সেখান থেকে চলে যায়। এরপরেই তারা দুজনই সে মাজার থেকে বের হতে হতে খেয়াল করে কারা যেন তাদের পিছু করছে। উকিল সাহেব মনিকাকে বলে, হেই দেখো, আমাদেরকে মনে হয় কেউ ফলো করছে, এক কাজ করি, আমি এখান থেকে চলে যাই, তুমি তার সাথে ডিল করো। ঠিকই দেখা যায় একজন বোরখা পরিহিত মেয়ে তাদেরকে ফলো করছে। এরপরে মেজর মনিকা সে মেয়েটিকে ধরার জন্য যেখানে সেখানে চলাচল শুরু করে। এরপরই দেখা যায় মেজর মনিকা সে মেয়েটিকে ধরে ফেললে মেয়েটিকে জিজ্ঞেস করে, এই তুমি আমার পিছা করছো কেন? তুমি আমাকে কি বলতে চাও? সেদিন সেই গলিতে ব্লাস্টও তুমি করেছিলে এবং আমার জন্য সে চিঠিটিও তুমিই পাঠিয়েছিলে। কি চাও তুমি বলো? মেয়েটি বলে, আমি আপনার সাথে কথা বলতে চাই, আমার সবার সামনে কথা বলার সাহস হচ্ছিল না। এখানকার কেউই সেনাবাহিনীর কারোর সাথে কথা বলতে চায় না, কিন্তু ওরা করতে না চাইলেও আমি কথা বলতে চাই। আমি আসিফ এবং খালিদের বিষয়ে কথা বলতে চাই। আসিফ এবং খালিদ দুজনের মধ্যে কেউই কোনো টেররিস্ট না, এরা সাধারণ নাগরিক, এরা কোনো ভুল কিছু করেনি। মনিকা বলে, তুমি কি বলতে চাও? বলে যে মৌলানা সাহেবও কোনো ভুল করেনি, উনি শুধু গ্রামবাসীর সাহায্য করে। মনিকা বলে, আমাকে খুলে বলো বিষয়টা কি। মেয়েটি বলে, আমাদের বাসার খুব কাছেই বর্ডার, তো মাঝে মধ্যে এমন হয় বর্ডারের এপারের লোক ওপারে এবং ওপারের লোক এপারে ভুলবশত চলে আসে। মৌলানা সাহেব তাদেরই সাহায্য করতো নিজ নিজ ঘরে ফেরাতে। এইসব তথ্য দেওয়ার পরই মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপর মেজর মনিকাকে সেই উকিল সাহেব ফোন করে।
বলে সবকিছু ঠিক আছে? মনিকা বলে জি, সবকিছু ঠিক আছে, আমি তোমার সাথে পরে দেখা করছি। দৃশ্য পরিবর্তনে দেখা যায় মেজর মনিকা সেই আসিফ এবং খালিদের মায়ের সাথে হসপিটালে দেখা করতে এসেছে। সেখানে সেই মেয়েটি আসিফের মাকে বোঝাচ্ছে ইনি ভালো মানুষ, এই কর্মকর্তা আমাদের সাহায্য করতে চেয়েছে। আসিফের মা মুখ ফিরিয়ে রাখে। এরপর মনিকা সে মেয়েটিকে নিয়ে বাইরে আসে। এসে মনিকা সে মেয়েটিকে জিজ্ঞেস করে লাশ দেখার সুযোগ করে দেয়নি মানে? মেয়েটি বলে হ্যাঁ, লাশ আসা মাত্রই তাদেরকে দাফন করে দেওয়া হয়, কিন্তু তাদেরকে দেখতে পর্যন্ত দেওয়া হয়নি। এরই মধ্যে নার্স এসে মেয়েটিকে নিয়ে যায়। এরপর মেজর মনিকা চলে আসে কর্নেল সাহেবের সাথে দেখা করতে। কর্নেল সেতুপাতিকে সে বলে যে সেই লাশগুলোর পোস্টমর্টম রিপোর্ট কোথায়। মেজর সেতুপতি বলে যে সেগুলো তো কোনো পোস্টমর্টম রিপোর্ট করা হয়নি, লাশগুলোকে তাদের ফ্যামিলির হাতে হস্তান্তর করে দেওয়ার পরপরই দাফন করে দেওয়া হয়। মেজর মনিকা বলে যে আমার সেই লাশের পোস্টমর্টম রিপোর্ট প্রয়োজন। মেজর সেতুপতি বলে আপনি কি নেশা করে এসেছেন? আমি মাত্রই বললাম যে সেগুলোর পোস্টমর্টম রিপোর্ট করা হয়নি, তৎক্ষণাৎ তাদের দাফন করে দেওয়া হয়। মেজর মনিকা বলে যে আমি এখানে আপনার কোনো উত্তর শুনতে আসিনি, আমি শুধু বলতে এসেছি ওই লাশগুলোর পোস্টমর্টম রিপোর্ট করান। এরপরেই দেখা যায় মেজর মনিকা, সেই উকিল এবং কর্নেল সবাই মিলে সেনা কর্মকর্তার অফিসে বসে আছে। সেখানে মেজর মনিকা সেই সেনা কর্মকর্তার কাছে অনুমতি চাইতে গিয়েছে যেন সেই লাশগুলোর পোস্টমর্টম রিপোর্ট করা হয়। মেজর কর্মকর্তা বলে তুমি আসলে কি প্রমাণ করতে চাচ্ছ? মেজর মনিকা বলে আমি আসলে সত্যতা বের করতে চাচ্ছি, একদিকের কাহিনী জানি, আরেক দিকের কাহিনী যাচাই করতে অসুবিধা কোথায়? এরই মধ্যে সেনা কর্মকর্তা উকিলকে বলে তুমি কি বলো? উকিল সাহেব বলে যেহেতু তাদের মায়ের অনুমতি আছে তবে তো আমরা সেই লাশের পোস্টমর্টম করতেই পারি। এরপরে সেনা কর্মকর্তা বলে ঠিক আছে মনিকা, তোমার যেটুকু প্রয়োজন তুমি সেটুকু করতে পারো। এরপরেই দেখা যায় কোনোভাবে গ্রামবাসী জানতে পারে যে তারা এখানে লাশগুলোকে কবর থেকে উঠিয়ে পোস্টমর্টম করতে চায়। এর ফলেই তারা রেগে যায়, তারা মনিকা এবং সেই উকিলের উপরে অ্যাটাক করে। এরই মাঝে মনিকার কপালে আঘাত লাগে, সে আহত হয়। এরপরই উকিল সাহেব মনিকাকে সেখান থেকে নিয়ে চলে আসে। দৃশ্য পরিবর্তনে দেখা যায় উকিল সাহেব এবং মনিকা একটি ক্লাবে বসে আছে। এটা মূলত সেই ক্লাব যেখানে তারা তাদের সম্পর্ক চলাকালীন সময়ে আড্ডা দিত। আবার দেখা যাচ্ছে কিছু মানুষ কোথায় যেন অস্ত্রশস্ত্র বা হাতিয়ার নিয়ে যাচ্ছে। কি জন্য যাচ্ছে তারা? এরই মাঝে উকিল সাহেব এবং মেজর মনিকার মাঝে অনেক গল্প হয়। তারা তাদের অতীতের গল্প করে, ভবিষ্যতের গল্প করে, অনেক হাসি ঠাট্টা করে। অন্যদিকে দেখা যায় কারা যেন সেই যন্ত্রপাতি দিয়ে কবর খুঁড়ছে। কারা তারা? কি করছে সেখানে? কিসের গর্ত, কিসের কবর? এরই মাঝে আবার দেখা যায় সেই উকিল সাহেব আর মনিকার বিভিন্ন রকম কথোপকথন। এখানে মনিকার ফিউচার হাজবেন্ডের বিষয়ে কি যেন বলছিল। এরপরে মেজর মনিকার কাছে একটি কল আসে, যেখানে লোকটি বলে বডি বের করা হয়ে গেছে কবর থেকে। এরপরেই দেখা যায় মেজর মনিকা উকিলকে নিয়ে একটি হসপিটালের সামনে এসে দাঁড়ায়। সেখানে সেই লোকটি, কোন লোকটি বলুন তো? যে লোকটিকে পিছু করেছিল মেজর মনিকা। সে লোকটি বলে যে আপনার দেওয়া থাপ্পড় আমার গালে এখনো লেগে আছে, যে কোনো কাজের প্রয়োজনীয় শুধু আমার নামটি মনে করবেন, ঘুংরু। মনিকা এবং উকিল সাহেব সেই ক্লিনিকের মধ্যে ঢুকতেই তার আগেই দেখে কর্নেল সেতুপাতি সেখানে এসে হাজির হয়। কর্নেল সেতুপাতি এসে বলে তোমাদের ফোন কি হয়েছে? তোমাদেরকে তখন থেকে ফোন দিচ্ছি। উকিল সাহেব বলে যে আমার ফোন আসলে সুইচ অফ হয়ে গিয়েছিল। এরপরে মেজর মনিকা সেই কর্নেলকে জিজ্ঞাসা করে যে কি জন্য আপনি এখানে এসেছেন। কর্নেল সাহেব বলেছে যে এই যে আপনি সেই লাশগুলোকে পোস্টমর্টম করতে চাচ্ছেন সেগুলো সম্ভব না। সেখানে মনিকা বলে যে ইটস ডান, সে লাশগুলোর পোস্টমর্টম হয়ে গিয়েছে। কর্নেল এবং উকিল দুজনেই অবাক হয়ে যায়। উকিল সাহেব বলে যে করে ফেলেছো? মনিকা বলে হ্যাঁ, করে ফেলেছি, চলো ভিতরে গিয়ে পোস্টমর্টম রিপোর্ট দেখি। ডাক্তার এখানে ব্যাখ্যা করে যে আসিফ, খালিদ এবং মেজর অজয়ের মৃত্যু ঠিক কিভাবে হয়েছে। কারো বুকে গুলি লেগেছে, কারো ফুসফুসে গুলি লেগেছে, কারো বা মাথায় গুলি লেগেছে। সেই ব্যাখ্যাগুলো জানার জন্যই তারা এখানে এসেছিল। এখানে ডাক্তার ব্যাখ্যা করে যে আসিফের মৃত্যু হয়েছিল তার মাথায় লাগা গুলির জন্য, খালিদের মৃত্যু হয়েছিল তার হার্টে গুলি লাগার জন্য, আর মেজর অজয়ের মৃত্যু হয়েছিল সেই একটি মাত্র গুলি যেটা তার গলা ভেদ করে গিয়েছিল। এর পরের দৃশ্যে
দেখা যায় মেজর মনিকার কাছে সকালবেলা একটা কল আসে। বলুন তো এই ছেলেটিকে? এটি হলো মেজর মনিকার হবু স্বামী, যার আজকে জন্মদিন, কিন্তু মেজর মনিকা সেটা ভুলে গিয়েছিল। সেখানে তার হবু স্বামী তাকে বলে যে তুমি আমাকে যে কদিন যাবত অবহেলা করছো, এর কারণ কি এটাই যে তুমি তোমার পুরনো প্রেমিককে খুঁজে পেয়েছো? এসব বিষয় নিয়ে তাদের মধ্যে খানিকটা ঝগড়া হয়। এরপরে তার হবু স্বামী তার ফোন কেটে দেয়। এর পরবর্তী দৃশ্যেই দেখা যায় মেজর মনিকা এবং উকিল সাহেব তাদের কেস নিয়ে কথা বলে। এখানে উকিল সাহেব তাকে কিছু বলতে গেলে মেজর মনিকা তাকে ডিসক্রাইব করে যে হ্যাঁ, আমি এই কেসের সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গিয়েছি, আমি আজই কেসের রিপোর্ট জমা দিয়ে এখান থেকে চলে যাব। মেজর মনিকার তৎক্ষণাৎ চলে যাওয়ার ডিসিশনটার একমাত্র কারণ হলো তার হবু স্বামীর সাথে তার ঝগড়া। এই দৃশ্যে দেখা যাচ্ছে যে মেজর মনিকা তার রিসার্চের সবকিছু তথ্য একত্র করে একটি ফাইল রেডি করছেন, যে ফাইলটি সে এই কেসের এন্ডিং হিসেবে প্রেজেন্ট করবে। এই কেসের ফাইল গুছাতে গুছাতেই সে নিজেকেই বলছিল যে আমি কেন এত সহজ একটা কেসকে এত কমপ্লিকেটেড করলাম, কেন এত সময় এখানে অপচয় করলাম। এটা আসলে একটা ওপেন অ্যান্ড শার্ট কেস ছিল, আমি অহেতুক এটাতে এত সময় দিয়ে সময় নষ্ট করলাম। সে নিজেই ভাবছিল এবং এই কেসের সকল ডকুমেন্ট রেডি করছিল ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেওয়ার জন্য। এর পরের দৃশ্যে দেখা যায় মেজর মনিকা সেই ফাইলটি তার বসকে দেওয়ার জন্য পৌঁছালে তার আগেই তার কাছে একটি ফোন কল আসে। কে করেছিল সেই ফোন কলটা এবং কি ছিল সেই ফোন কলের উদ্দেশ্য? সেই ফোন কলে মনিকা জানতে পারে যে 7 বছর আগে কাশ্মীরে এমনই ধরনের একটি ফেক এনকাউন্টার হয়েছিল, যেখানে একটা ইনকোয়ারিও হয়েছিল, কিন্তু লাকিলি সে কর্মকর্তা সেখানে ক্লিন চিট পেয়ে যায় এবং সেই মেজরের নাম ছিল মেজর শক্তি। এরপরেই দেখা যায় যে মেজর মনিকা সেনাপ্রধানের হাতে সেই ফাইলটি দিতে গিয়েই বলে যে স্যার, আমার পক্ষ থেকে সকল তথ্য এবং সকল রিপোর্ট রেডি, কিন্তু উকিল সাহেব এটাতে সিগনেচার করতে চাচ্ছে না। সেনাপ্রধান বলে কেন, কি সমস্যা? মনিকা বলে যে উকিল সাহেব আরেকবার সেটা ক্রস চেক করতে চায় তার মনের ক্লিয়ারিটির কারণে। সেনা কর্মকর্তা উকিল সাহেবকে প্রশ্ন করে কেন, কি সমস্যা, কি হলো? উকিল সাহেব এখানে বলে যে আমি আরেকবার ফাইলটি ক্রস চেক করতে চাই, শুধু আমার নিজের মানসিক প্রশান্তির কারণে। এখানে সেনাপ্রধান বলেন যে এটা অনেক সময় নিচ্ছে, এটাকে দ্রুত শেষ করো। বলে জি স্যার, আমরা খুব দ্রুত এটা শেষ করব। এই বলে মেজর মনিকা চলে যায়। মেজর মনিকা এবং উকিল সাহেব পুনরায় মেজর গৌরব এবং মেজর শক্তির ইন্টারোগেশন করেন। মেজর মনিকা এখানে তাদেরকে পুনরায় সেই প্রশ্নগুলো করেন যেগুলোতে মেজর মনিকার সন্দেহ সৃষ্টি হয়। তারা কবে কোন বেসে জয়েন করেন, কতদিন ছিলেন, তাদের অতীত এক্সপিরিয়েন্স গুলো সেখানে তিনি জানতে চান। এক পর্যায়ে মেজর গৌরব এবং শক্তি চলে গেলে মেজর মনিকা উকিল সাহেবকে বলেন যে আমি আসলেই কোনো ক্লু মিস করছি, কোথাও না কোথাও আমি খুব গুরুত্বপূর্ণ তথ্যকে অবহেলা করছি কিংবা আমার চোখে পড়ছে না, এটাকে আমার আরো গুরুত্ব সহকারে দেখা উচিত। এই ইন্টারোগেশনের পরই দেখা যায় সেনাপ্রধান মেজর মনিকাকে ডেকে পাঠান। সেখানে তিনি বলেন মেজর মনিকা, আমি তোমার উপর ভরসা করে তোমাকে এই কাজটি দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি কখনো সেনাবাহিনীর উপরে কোনো প্রশ্ন তুলতে দিবে না, কিন্তু তুমি একজন মেজর হয়ে সেনাবাহিনীর উপরে প্রশ্ন তুলছো। এটাকে যত দ্রুত সম্ভব শেষ করা যায় এটাকে শেষ করো, কারণ সত্য এবং দোষের মধ্যে খুব সামান্যই তফাৎ থাকে। সেনাবাহিনীর অপমান করো না মনিকা, নয়তো এটা তোমারও অপমান হবে। এরপরে মেজর মনিকাকে চলে যেতে বলেন। এরপরেই মেজর মনিকা এবং উকিল সাহেব খুব গুরুত্ব সহকারে এই কেসটি ইনভেস্টিগেশন করতে শুরু করেন। মেজর গৌরব এবং মেজর শক্তির মধ্যে আসলে কি কি মিল অমিল রয়েছে সেটা নিয়ে তারা গবেষণা শুরু করে দেন। যেমন দুজনের জয়নিং একই সালে, দুইজনের ফার্স্ট বেস একই সালে, এরই মাঝে তারা দুজন ভিন্ন ভিন্ন বেসে থাকলেও পুনরায় তারা একই লোকেশনে পৌঁছায়। এর পিছনে কারণটা কি, এই বিষয়ে তারা চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এরপরই এই কেসের তথ্য খুঁজতে খুঁজতে আসলে মেজর মনিকা এসে পৌঁছায় মেজর শক্তির বাসায়। এখানে দেখা যায় মেজর শক্তির ওয়াইফের সাথে মেজর মনিকা কিছু গল্প করছে। এখান থেকে মেজর মনিকা মূলত মেজর শক্তি সম্পর্কে জানতে চাচ্ছেন। মেজর শক্তির সাথে তার বিয়ে কবে হয়েছে, মেজর শক্তি মেজর গৌরবের মধ্যে বন্ধুত্ব কেমন, তাদের সংসার জীবন থেকে শুরু করে তার বিয়ের কাহিনী, মূলত এসব বিষয়ই মেজর মনিকা মেজর শক্তির ওয়াইফের কাছে জানছিলেন। মেজর মনিকা ভেবেছিলেন যে মেজর শক্তি আসলে বাসায় নেই। এই চান্সে তিনি মেজর শক্তির ওয়াইফের সাথে এই বিষয়ে গল্প করে ভিন্ন ভিন্ন তথ্য সংগ্রহ করতে সক্ষম হবেন। তিনি এখানে এটিও দেখান মেজর শক্তির সাথে তার যখন বিয়ে হয় তখন মেজর গৌরবের মন খারাপ ছিল। একটা বিয়ের ছবিও তিনি সেখানে দেখান, বলেন যে দেখুন এই ছবিতে মেজর গৌরবের মুখটা কেমন হয়ে আছে। এখানে মেজর মনিকা বলে এটার কারণ কি ছিল? মেজর শক্তির ওয়াইফ বলে আসলে আমি এটা জানি না, এর পিছনে আসলে মূল কারণ কি আমি সে বিষয়ে জানি না। ইনফ্যাক্ট তারপর থেকে তাদের দুজনের পোস্টিংও ভিন্ন ছিল। কিন্তু জানেন, যখন ওদের
দুজনের পোস্টিং ভিন্ন জায়গায় ছিল তখনই বরঞ্চ আমার সংসারটা সুখের ছিল। তখন শক্তি অফিস শেষ করে বাসায় ফিরতো, আমাকে সময় দিত। আর এখন মেজর শক্তি আর মেজর গৌরবের পোস্টিং একই বেসে হওয়াতে আগে সে তার কাজকে, দেন তার মেয়েকে, দেন মেজর গৌরবকে, সবার শেষে আমাকে প্রায়োরিটি দেয়। এ বলে তিনি হাসতে শুরু করেন। মেজর শক্তির ওয়াইফের সাথে গল্প শেষে মেজর মনিকা মাত্র বেরি হচ্ছিল, সে সময় মেজর শক্তি তার মেয়েকে নিয়ে বাসায় উপস্থিত। মেজর মনিকাকে দেখে মেজর শক্তি বেশ অবাক হয়, জিজ্ঞেস করো তুমি এখানে? বলে যে তোমার সাথেই কথা বলতে এসেছিলাম কেসের বিষয়ে। বলে তাহলে ফোন করনি কেন? বলে ফোন করেছিলাম কিন্তু ফোন যায়নি তোমার ফোনে। বলে আচ্ছা ঠিক আছে, এখন বলো। মেজর মনিকা কিছু বলবে এমন তো অবস্থায় উকিল সাহেব তাকে ফোন করে, বলে যে অনেক সুন্দর একটা তথ্য আমার হাতে লেগেছে, তুমি জানতে চাও? এই কথাতে মেজর মনিকা অনেক এক্সাইটমেন্ট দেখায়। সে বলে আমি এখনই আসছি, তুমি শুধু আমার অপেক্ষা করো। এই কথার মাধ্যমে মেজর মনিকা মূলত মেজর শক্তিকে তার তাড়াহুড়াটুকু দেখালো, যেন মেজর শক্তিকে তার কোনো প্রশ্নের উত্তর দিতে না হয়। এরপরে মেজর মনিকা সেখান থেকে বের হতে হতেই গেটে বিদায় দিতে এসে মেজর শক্তির ওয়াইফ তাকে বলে, মনিকা আশা করি তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এরপরে মেজর মনিকা সেখান থেকে চলে যায়। এখানে উকিল সাহেব মেজর মনিকাকে দেখায় একটি ছবি। সেই ছবিটি ছিল মেজর গৌরবের পরিচয়পত্র বিষয়। এখানে দেখা যায় মেজর গৌরবের বাবাও একজন লেফটেন্যান্ট, অর্থাৎ মেজর একটি সেনাপ্রধান পরিবার থেকেই বিলং করে। এর ফলে মেজর মনিকা এবং উকিল সাহেব দুজনেরই একটা কথাই মাথায় আসে যে এজন্যই মেজর গৌরব তার ইচ্ছে মতো তার বেসের পোস্টিং নিতে পারতো। সে তার বাবাকে অনুরোধ করতো যে বাবা আমাকে এই স্থানে পোস্টিং দাও, এবং তার বাবা তাকে সেটাই অ্যালট করতো। মেজর মনিকাকে উকিল সাহেব বলে, শোনো তোমাকে আমি আরো একটা তথ্য দিচ্ছি যেটা শুনলে তোমার মাথায় নষ্ট হয়ে যাবে। মেজর মনিকা বলে, কি বলো তাড়াতাড়ি। উকিল সাহেব বলে যে অজয় যেদিন মারা যায় সেদিন তার কোনো ডিউটি ছিল না, তার সেদিন বন্ধ ছিল। এটা জানার পর মেজর মনিকা উকিল সাহেবকে নিয়ে তৎক্ষণাৎ মেজর অজয়ের বাসায় উপস্থিত হয়। সেখানে মনিকার যে ড্রাইভার ছিল তিনি বলে ওঠে যে ভালোই হয়েছে, মেজর অজয় চলে যাওয়ার আগে গায়ত্রী দিদি মেজর অজয়ের সাথে একবার দেখা করতে পেরেছিল, যেটা বলা যায় তাদের শেষ দেখা। এ কথা শুনে মেজর মনিকা বলে যে গায়ত্রী অজয়ের সাথে দেখা করেছিল? বলে যে হ্যাঁ, আমি তো গায়ত্রী ম্যাডামকে নিয়ে এসেছিলাম মেজর অজয়ের সাথে দেখা করানোর জন্য। মেজর মনিকা বলে মিশনের দিন মেজর অজয়ের সাথে গায়ত্রী দেখা করেছিল? এখানে ড্রাইভার বারবার করে বলে হ্যাঁ ম্যাডাম, আমি নিজে নিয়ে এসেছিলাম, তাদের দেখা করে দিয়েছিলাম। এরপরে মেজর মনিকা উকিল সাহেবকে বলে কাল সকালে আমরা উদয়পুর যাব গায়ত্রীর সাথে কথা বলার জন্য। মেজর মনিকার কথা অনুযায়ী পরদিন সকালে মেজর মনিকা উদয়পুর এসে হাজির। এখানে তিনি দেখা করতে এসেছেন গায়ত্রীর সাথে। এখানে গায়ত্রী কাঁদতে কাঁদতে মনিকাকে বলে যে সেদিন যদি আমি অজয়কে আটকাতাম, যদি আমি সেই মিশনে যেতে না দিতাম, তাহলে হয়তো আজকে অজয় বেঁচে থাকতো। সেদিন যদি মেজর শক্তির কল না আসতো তাহলে হয়তো সবই ঠিক থাকতো। এ কথা শোনার পর মেজর মনিকা বলে তুমি কি বললে? সেদিন মিশনে যাওয়ার জন্য মেজর অজয়কে মেজর শক্তি কল করেছিল? মনিকা বললে হ্যাঁ, সেদিন অজয়ের ছুটি ছিল, তার কোনো ডিউটি ছিল না, এই জন্যই তো আমরা একসাথে ছিলাম। একথা শোনার পর বেশ অবাক হয় মেজর মনিকা। অন্য দৃশ্যে দেখা যায় উকিল সাহেব মেজর গৌরবের সাথে বসে আড্ডা দিচ্ছেন। এমনটা অবস্থায় তার হাত থেকে পানি পড়ে মেজর গৌরবের ফোনটা বন্ধ হয়ে যায়। মেজর গৌরবকে উকিল সাহেব বলে আচ্ছা এই ফোনটা ঠিক করার জন্য চাল লাগবে, তোমার বাসায় চাল ডাল কিছু আছে? সেগুলোর মধ্যে ফোনটা রাখলে অটোমেটিক্যালি দেখবা ঠিক হয়ে গিয়েছে। মেজর গৌরব বলে যে আমি ব্যাচেলর মানুষ, আমি মেসে খাই, আমার বাসায় চাল ডাল আটা কিছু নেই। একথা শোনার পর উকিল সাহেব বলে তাহলে চলো মেসে যাই, সেখানে গিয়ে আড্ডাও হবে আর তোমার ফোনটাকেও সেখানে এক চালের বস্তার ভেতর ঢুকিয়ে রাখা যাবে। মেজর গৌরব প্রথমে যেতে অনিচ্ছা প্রকাশ করলেও উকিল সাহেব মেজর গৌরবকে রাজি করিয়ে ফেলে। এরপরে তারা চলে যায়, হাতে করে নিয়ে যায় একটি ড্রিঙ্কস এর বোতলও। সেই ড্রিঙ্কের বোতল এবং উকিল সাহেবের মেজর গৌরবের বাসায় যাওয়াটা সম্পূর্ণই ছিল মেজর মনিকা এবং উকিল সাহেবের এক প্ল্যান। সে অনুযায়ী মেজর গৌরবের ফোনটাও নষ্ট করে দেওয়া এবং মেজর গৌরবকে মেজর শক্তির অনুপস্থিতিতে মেসে নিয়ে আসাও তাদের প্ল্যানেরই একটা অংশ। এই দৃশ্যে দেখা যায় মেজর মনিকা, মেজর গৌরব সহ উকিল সাহেব সবাই এখানে একটা গেম খেলছে। খেলার এক পর্যায়ে মেজর গৌরব বলে তাকে এখন যেতে হবে। এ বলে মেজর গৌরব চলে আসলে তার পিছে পিছে মেজর মনিকাও বের হয় এবং সেই ম্যাচের গেটে মেজর মনিকা মেজর গৌরবের সাথে কথা বলা শুরু করে। সেখানে মেজর মনিকা তার বিভিন্ন রকম তথ্য এবং কথা দ্বারা মেজর গৌরবকে ট্রিগার করার চেষ্টা করে যেন মেজর গৌরব সকল সত্য তথ্য মেজর মনিকার সামনে বলে ফেলে। এর মধ্যে দেখা যায় মেজর শক্তি মেজর গৌরবকে ফোন করছে কিন্তু পাচ্ছে না। এজন্য মেজর শক্তি টেনশন
টেনশনে পড়ে তাদের আরেক কলিগকে কল করে জানার জন্য যে মেজর শক্তির সাথে তাদের কথা হয়েছিল কিনা। সেই কলিগ মেজর শক্তিকে বলে মেজর গৌরব মেসে ছিল, সেই সাথে মেজর মনিকা এবং উকিল সাহেবও ছিল। তারা কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যায়। এ কথা শুনে মেজর শক্তি চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে কোনোভাবে যদি তারা মেজর গৌরবকে ট্রিগার করে, মেজর গৌরব ভয়ে কিছু না কিছু বলে ফেলতে পারে। এখানে মনিকা বলে যে তোমার ফ্যামিলির কেউ নেভিতে, কেউ আর্মিতে, কেউ সেনাপ্রধান, কেউ লেফটেন্যান্ট, তোমার যা মন চায় যেখানে মন চায় তুমি সেখানে পোস্টিং নিতে পারো, কিন্তু তুমি কি তোমার ফ্যামিলিকে কখনো বোঝানোর চেষ্টা করেছিলে যে তোমার সাথে যে সমস্যাটা বা তোমার যে আইডেন্টিটিটা সেটা কোনো ভুল না, সেটা কোনো পাপ না। এসব শোনার পর মেজর গৌরব রাগান্বিত হয়ে পড়ে। সে মেজর মনিকার উপর চিল্লাতে শুরু করে। এখানে আসলে মেজর গৌরবের আইডেন্টিটি যে বিষয়টা সেটা হলো যে তিনি একজন সমকামী। মেজর শক্তি এবং মেজর গৌরবের মধ্যে সমকামী একটি সম্পর্ক আছে, যেটার কারণে তারা মোস্ট অফ দ্য টাইম একই জায়গায় পোস্টিং নিত। মেজর গৌরব এখানে রেগে গিয়ে বলে যে তুমি কখনো আমার বাবার সাথে দেখা করিও, তিনি যদি কখনো জানতে পারে যে আমি একজন গে তাহলে সে আমাকে মেরে ফেলবে, আমাকে ডিসওন করে ফেলবে। মেজর মনিকা বলে তাহলে তুমি কেন মেজর শক্তির মতো বিয়ে করলে না। এখানে মেজর গৌরব তাকে প্রতিউত্তরে বলে আমি চাইনি কোনো মেয়ের জীবন নষ্ট করতে। এরপর মেজর মনিকা বলে যে মেজর অজয় তোমাদের সত্যটা জেনে গিয়েছিল তাই না, যে তুমি এবং মেজর শক্তি সম্পর্কের মধ্যে আছো, এই জন্যই তোমরা মেজর অজয়কে মেরে ফেলেছিলে তাই না। এইসব কথা শুনতে শুনতে মেজর গৌরব কেঁদে ফেলে। মেজর অজয় মেজর মনিকা এর সাথে এটিও বলে তোমরা শুধু মেজর অজয়কে না, এর সাথে দুজন সাধারণ নাগরিককে টেররিস্ট প্রমাণিত করে তাদেরকেও মেরে ফেলেছো। তোমরা এটা কিভাবে করতে পারলে, তোমরা কিভাবে নিজের সম্পর্ককে গোপন রাখতে গিয়ে তিন মাসুম লোকের জীবন নিয়েছো। মেজর মনিকা এবং মেজর গৌরবের এই কথার চলমান অবস্থায় মেজর শক্তি সেখানে এসে উপস্থিত হয়। মেজর শক্তি এসে মেজর গৌরবকে সামলায়। মেজর গৌরব সেখানে কেঁদে ফেলে, বারবার সরি বলে মেজর শক্তিকে। মেজর শক্তি মেজর মনিকাকে বলে তোমরা এই কাজটা ঠিক করনি। কোনো মানুষ নেশাগ্রস্ত অবস্থায় কোনো স্টেটমেন্ট দিয়ে থাকলে সেটা গ্রহণযোগ্য হবে না। এটা শোনার পর পেছন থেকে উকিল সাহেব এসে বলে যে সামান্য অ্যাপেল সিডার ভিনেগারের সাথে কিছুটা মধু যোগ করে দিলে মারাত্মক একটা হুইস্কি হয়, মাঝে মধ্যে এটা ট্রাই করা উচিত, এটা তোমারও ট্রাই করা উচিত। মেজর শক্তি বলে তুমি ওর সাথে গেম খেললা। মেজর মনিকা বলে তুমি কি মনে করছো গেম শুধু তুমিই খেলতে পারো। এরপরে দেখা যায় মেজর মনিকা এবং উকিল সাহেব কর্নেল সহ সেনাপ্রধানের কাছে আসে এবং বলে যে কারা কারা দোষী। এ পর্যায়ে সেনাপ্রধান মেজর শক্তি এবং মেজর গৌরবকে গ্রেফতার করার অর্ডার দেয়। এই দৃশ্যে দেখা যায় পুলিশ মেজর শক্তিকে আটক করে। অন্যদিকে মেজর মনিকা তার কাজ শেষ করে তার গন্তব্যে পৌঁছানোর জন্য বের হয়। অপর দৃশ্যে দেখা যায় পুলিশ মেজর গৌরবকে গ্রেফতার করতে গেলে মেজর গৌরব নিজের বন্দুক দিয়ে নিজের মাথায় শুট করে সুসাইড করে। এরপরে দেখা যায় মেজর মনিকা গাড়িতে বসে চিন্তা করে এক সহকর্মীর কথা, যে বলেছিল যে এই বেসে সবকিছু সেনাপ্রধানের আদেশ অনুযায়ী হয়ে থাকে। এই কথাটা মেজর মনিকার মাথায় বারবার ট্রিগার করতে শুরু করে। মেজর মনিকা গাড়ি ঘুরিয়ে চলে আসে ক্যাম্পের কাগজপত্র দেখার জন্য, কারণ কার কবে কোথায় মিশন থাকে, কার কবে কোথায় পোস্টিং হয় সবকিছুর তথ্য এইখানে রয়েছে। মেজর মনিকা আসে সেই ঘটনার দিনের তথ্য বের করে। সেখানে দেখতে চায় যে মেজর অজয় সেদিন ছুটি ছিল, তবে কে তাকে পারমিশন দিয়েছিল সেই মিশনে যাওয়ার জন্য। সেই তথ্য খুঁজতে সে মেজর মনিকা দেখে যেখানে প্রত্যেকটা অর্ডারে সেনাপ্রধানের সিগনেচার থাকে। সেই দিন সেই মিশনে যাওয়ার জন্য যে অর্ডার পারমিট করা হয়েছিল সেখানে সেতুপতির সিগনেচার, অর্থাৎ কর্নেল সেতুপতির সিগনেচার, সেনাপ্রধানের সিগনেচার ছিল না। মেজর মনিকাকে এই কথাটা আরো বেশি এই তথ্য জানার পর মেজর মনিকা এসে পৌঁছায় মেজর শক্তির কাছে। মেজর মনিকাকে দেখে মেজর শক্তি বলে দিয়ে দিয়েছো সব রিপোর্ট জমা, পেয়ে গেছো সব তথ্য, এখন তাহলে চলে যাও। মেজর মনিকা টেবিলের দিকে তাকায় এবং দেখে একটি অর্ধ খাওয়া সিগারেট। সে বলে যে সে এখানে এসেছিল, কি বলেছে, কি বলে তোমাকে আশ্বাস দিয়েছে। মেজর শক্তিকে মেজর মনিকা এটিও বলে যে মেজর গৌরব মারা গিয়েছে। এমন তো অবস্থায় মেজর শক্তি রেগে গিয়ে মেজর মনিকাকে দু একটা গালিও দেয়। সে বলে আমি এটা বিশ্বাস করি না। মেজর মনিকা বলে গতকালকে দুপুরে মেজর গৌরবকে অ্যারেস্ট করতে গেলে দেখা যায় সে নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করে। মেজর শক্তি এতেও বিশ্বাস করে না, কিন্তু কিছু সময় পর সে মেজর মনিকাকে বিশ্বাস করে ফেলে। সে বলে এখন
গৌরব নেই, আমার আর কিছু নেই, আমি এসব কিছু নিজের জন্য করেছি। মেজর মনিকা মেজর গৌরবকে জিজ্ঞাসা করে যে তুমি কার কথায় এই কাজটি করেছো, কে তোমাকে এই কাজ করতে বলেছে? মেজর শক্তির উত্তর কি জানেন? মেজর শক্তির উত্তর ছিল সেনাবাহিনীর প্রধান, যে কিনা মেজর অজয়ের হবু শ্বশুর ছিল। তারই কথা অনুযায়ী মেজর গৌরব মেজর অজয়কে মেরে ফেলে। দৃশ্য পরিবর্তনেই দেখা যায় সেই সেনাবাহিনী কর্মকর্তা মেজর শক্তিকে ব্ল্যাকমেল করে। এখানে সেনা কর্মকর্তা বলে যে আমি তোমাদেরকে ব্ল্যাকমেল করছি না, আমি শুধু তোমাদের সাথে একটা ডিল করছি। তুমি এবং গৌরব দুজনে যে গে এবং তোমাদের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সেটা আমি কাউকে জানাবো না, শুধু তোমরা আমার এই কাজটা করে দাও। সেনাপ্রধান এটিও বলেন যে মেজর গৌরব, তোমার সম্পর্কের কথা দুনিয়া জানলে তোমাদের কেরিয়ার তো নষ্ট হবেই, তোমাদের জীবনও বিপাকে পড়ে যাবে। এই জন্য আমি তোমাদের সাথে এই ডিলটি করছি, তোমরা আমার সাহায্য করবা, আমি তোমাদের সাহায্য করব। এরপরই মেজর শক্তি মেজর মনিকাকে সেই দিনের কাহিনী বর্ণনা করা শুরু করে। মেজর শক্তি এবং মেজর গৌরব মেজর অজয়কে একটি লোকেশন সেন্ড করে এবং সেখানে তাকে আসতে বলে, কারণ তারা সেখানে একটা টেররিস্ট অ্যাক্টিভিটি টিপ পায়। এই মিশন সম্পর্কে মেজর অজয় কোনো কিছুই জানতো না। তারা সেখানে পৌঁছানো মাত্রই আসিফ এবং খালিদের উপরে তারা অ্যাটাক করে। মেজর অজয় এখানে হতভম্ব হয়ে থাকে, আসলে কি হচ্ছে, কি করা উচিত। খালিদ এবং আসিফ দুজনই গুলিবিদ্ধ হয় এবং মাটিতে পড়ে যায়। মেজর অজয় যখন খালিদের কাছে যায় চেক করার জন্য যে খালিদ মারা গিয়েছে কিনা, তখন মেজর শক্তি আসিফের স্থান থেকে মেজর অজয়ের উপরে গুলি করে, যেন এটা প্রমাণ হয় যে আসিফ মারা যাওয়ার আগে মেজর অজয়ের উপর গুলি করে মেজর অজয়কে হত্যা করে। আপনারা কি বলতে পারবেন সেনাপ্রধান কেন মেজর শক্তি এবং মেজর গৌরবকে এই কাজটি করতে বলেছিল? কেন সে তার নিজ হবু জামাইকে এভাবে মারতে বলেছিল? আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার এর কারণটা শুনলে খুব অবাক হবেন। এ পর্যায়ে দেখা যাচ্ছে মেজর মনিকা সেনা প্রধানের কাছে এসে কি জানে বলছে। কি বলছে জানেন? এখানে মেজর মনিকা যে তথ্যগুলো পেয়েছিল তারই ভিত্তিতে মেজর শক্তি তাকে যে তথ্যগুলো দিয়েছিল সেগুলোর ভিত্তিতেই সেনা প্রধানকে বিভিন্ন রকম কথা শোনাচ্ছিল। এখানে বলছিল যে দলিত গোষ্ঠী থেকে আসা ছেলেকে আপনি আপনার মেয়ের জামাই হিসেবে গ্রহণ করতে পারলেন না, সেই দলিত ছেলেরই সন্তান আপনার মেয়ের গর্ভে আছে। এখন কি হবে? এখন রাজপুত রক্তের কি হবে? আসলে এখানে আমি আপনাদেরকে বলতে চাই সেনাপ্রধান মূলত রাজপুত ফ্যামিলি বিলং করে, তাদের সবকিছুই খুবই ক্লাসি। অন্যদিকে মেজর অজয় একজন দলিত গোষ্ঠীর ছেলে। সেনাপ্রধান কখনোই সেটা মানতে পারেনি যারা ড্রেন পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে, এক কথায় মেথর জাত, তারা কিভাবে রাজপুতের ফ্যামিলিতে বিয়ে করবে, কিভাবে রাজপুত এবং দলিত একই টেবিলে বসে খাবে, একই টেবিলে বসে খাবে। কোন সাহসে একজন দলিত ছেলে এক রাজপুত মেয়েকে বিয়ে করার ক্ষমতা দেখায়? অর্থাৎ জাত ছিল এই মৃত্যুর মূল কারণ। সেনাপ্রধান মেজর মনিকাকে বলে যে আমি তার জন্য কি করিনি, বেস্ট থেকে বেস্ট অপরচুনিটি দিয়েছি, কিন্তু শেষ পর্যায়ে সেই দলিত যারা কিনা নর্দমা পরিষ্কার করে তারা আমার বাড়ির সম্মানের দিকে চোখ তুলেছিল। আমার মেয়েকে সে বিয়ে করবে, তার সাহস কত? যেই মেয়েকে আপনি পুষে পালে বড় করেছেন, যাকে পড়াশোনা করিয়েছেন, ভালোবাসার স্বাধীনতা দিয়েছেন, সে শেষ পর্যায়ে এক দলিত গোষ্ঠীর ছেলেকে ভালোবেসে ফেললো। এ কথা শোনার পর সেনাপ্রধান বলে সেই অজয়ের কোনো যোগ্যতা ছিল না, রাজপুতের রক্তকে নষ্ট করে, মেরেও ফেলেছি, এখন তার সন্তানকেও মারে ফেলবো। তুমি এটা শুনতে চাও না আমি ওকে মেরে ফেলছি? হ্যাঁ, আমি তাকে মেরে ফেলেছি, যাও কাকে বলার বলো, কারণ আমার শরীরে যে রাজপুত রক্ত দৌড়াচ্ছে সেই রক্তকে আমি নোংরা হতে দিতে পারবো না। তুমি কখনো এটা চিন্তা করতে পারবে না এটা আমার জন্য কত বড় বিষয়। এটা আমার বীরত্বের চিহ্ন, আর এটা কখনোই নষ্ট হতে আমি দিব না। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি, আর এখন তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটা করো। মনিকা এবং সেনাপ্রধানের কথা চলা অবস্থায় সেখানে সেনাপ্রধানের মেয়ে গায়ত্রী এবং উকিল সাহেব এসে হাজির হয়। গায়ত্রী সবকিছুই শুনে ফেলে। গায়ত্রী তার বাবাকে বলে তুমি তাকে মেরে ফেলেছো, আমি তাকে ভালোবেসেছিলাম, তুমি কিভাবে এটা করতে পারলে? এই বলতে বলতে সে তার বাবার গালে একটা থাপ্পড় মারে। এরপরে সেখান থেকে মেজর মনিকা, গায়ত্রী এবং উকিল সাহেব তিনজনই চলে যায়। দৃশ্য পরিবর্তনে দেখা যায় যে মেজর মনিকা এবং উকিল সাহেব তাদের কেস শেষ করে সেখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা নিচ্ছেন। এমন অবস্থায় মেজর মনিকার সাথে সেই বোরখা পরা মেয়েটির কথা হয়।
এখানে মেজর মনিকা বলে আম্মির ঠিকমতো দেখাশোনা করতে। এই আম্মি মূলত আসিফ এবং খালিদের মার কথা বলেছিল। মেজর মনিকা এবং উকিল সাহেব সেই বেস ক্যাম্প থেকে বের হতে হতেই পথে দেখে মেজর শক্তির বউ এবং তার মেয়েকে। মেজর মনিকা গাড়ি থেকে নেমে তাদের সাথে কথা বলা শুরু করে। মেজর শক্তির বউ মেজর মনিকাকে থ্যাংক ইউ বলে, মেজর মনিকাও তাকে থ্যাংক ইউ বলে। মেজর শক্তির বউ বলে, প্রথম দিন আমি যেদিন তোমাকে পার্টিতে দেখেছিলাম সেদিন আমার মনে হয়েছিল এটাই আমার লাস্ট সুযোগ, এবং আমি এটাতে খুশি যে আমি তোমাকে সেই ছবিটা পাঠিয়ে কোনো ভুল করিনি। মেজর মনিকা বলে, আমি বুঝতেই পেরেছিলাম যে এই ছবিটা হয়তো আমাকে তুমি পাঠিয়েছো। এরপরে মেজর মনিকা তাকে জড়িয়ে ধরে এবং তার মেয়ের কপালে একটি চুমু খেয়ে সেখান থেকে চলে যায়। একটি খুবই সিম্পল, ওপেন অ্যান্ড শার্ট মার্ডার কেসকে ইনভেস্টিগেশন করতে এসে দেখা গেল এটা মূলত একটি জাতপাতের বিষয়। একটি নিচু জাতের মানুষ উঁচু জাতে বিয়ে করতে পারবে না, বা একটি নিচু জাতের মানুষের সাথে একটি উঁচু জাতের এক টেবিলে বসে খাওয়াটা কতটা অবিশ্বাসযোগ্য সেটা এখানে বোঝা যাচ্ছিল। মানুষের কাছে তাদের জাত পাত, তাদের রাজপুত রক্ত কতটা দামি সেটা বোঝাই যাচ্ছে। এতটাই দামি যে একটা মানুষের জীবন নিতে তারা বিন্দুমাত্র আফসোস বোধ করে না। আশা করি আজকের এই এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমরা আবার আসবো নতুন কোনো সাসপেন্স, রোমান্টিক কিংবা কোনো থ্রিলার মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।